এই শাড়িটার সঙ্গে না এই গয়নাটা সব থেকে ভালো যাবে। বৌরানী এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কদম্ব রাজবংশে তত্ত্বর জন্য শাড়ি আর অলংকার পছন্দ করে দাও। কই দেখি। থাক, বৌরানী চলে এসেছে, এখন আমি নিশ্চিন্ত। পছন্দের ব্যাপারে বৌরানী। এই হাতটা দেখো, কি সুন্দর সব রত্ন দিয়ে কারুকার্য করা। সত্যি বৌরানী, রাজ পরিবারের বিয়ে মানেই কিন্তু একদম অন্য একটা ব্যাপার। যে যাই বলুক, এসব বিষয়ে আমার বৌরানীর পছন্দটাই চূড়ান্ত। তুমি ঠিক করে দাও এই হারটা দেওয়া যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া যাবে না? এরকম একটা হার তো আমারও বিবাহের সময়। না মহানা, আমার মনে হয় এই অলংকার রাজ পরিবারের উপযুক্ত নয়। আরো নতুন ধরনের অলংকার কিন্তু প্রয়োজন। বৌরানী, তুমি যেরম ভাবে চাইবে ঠিক সেভাবেই তত্ত্ব যাবে। আর তুমি যখন এই হারটা পছন্দ করেছো, এই হারটাকে পছন্দের তালিকায় রাখতেই হবে। বৌরানী, এই বালা দুটো দেখো কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। দেখো এই শাড়ির রংটা কি সুন্দর। দেখুন রাজদি, কি সুন্দর না? হ্যাঁ, এই দেখুন। বৌরানী, শুধু তুমি পছন্দ করবে, আর এই বিষয়ে শুধুমাত্র তোমার মতামতই প্রয়োজন, শুধুমাত্র তোমার। এই মুকুটটা দেখো, আর এই সিঁথিমোড়টা। আচ্ছা বৌরানী, তুমি কোনো মুকুট পছন্দ করবে না? করব করব, সব হবে। দেখো মহানামা, এটা এই শাড়িটা। হ্যাঁ, এটা বললে তো কদম্ব রাজকন্যাকে একদম অপ্সরের মতো দেখাবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না বৌরানী। কোথায় তুমি আমার বিবাহে বিশেষ করে দেখে শুনে সবকিছু পছন্দ করে দেবে, তা না, তুমি সবার পছন্দে সায় মেলাচ্ছ। যশোধরা, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। তোমার এখানকার কাজ শেষ হলে আমার সঙ্গে দেখা করো। রাজপুরোহিত মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত চিন্তিত কেন? আমাকে ক্ষমা করবেন রাজন, কয়েকটি অপ্রিয় সত্য কথা আমাকে বলতে হবে, মানে আমি বলতে বাধ্য হচ্ছি। কয়েকটি বিষয় আপনি যেভাবে ভাবছেন, যতটা সহজ ভাবছেন, ব্যাপারগুলো কিন্তু ততটা সহজ। আমি কিন্তু আপনার এই অর্থ কিছুই বুঝতে পারছি না। রাজন, বিবাহের সিদ্ধান্তে রাজকুমার সম্মতি প্রকাশ করে সমগ্র সিংহলবাসীর চোখে রাষ্ট্রীয় নায়কের মর্যাদা পেয়েছে। এ তো ভীষণ ভালো খবর। আমার বুক মহানামার জন্য একদম গর্বে ভরে গেছে। আমি ভীষণ আনন্দিত হয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে জানো, ভাই দাদার বিয়ে কত মজা হবে, কত বাজনা বাজবে জানো। কি সুন্দর অলংকার দেখে এলাম। খুব খুব মজা পাচ্ছ, খুব মজা পাচ্ছ তুমি, তাই না? হ্যাঁ মানে, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ যশোধরা, তোমার ভাই দাদার এই সিদ্ধান্তটার জন্য আসল সমস্যার কিন্তু কোনো সমাধান হচ্ছে না। সমস্যা? সমস্যা কোথায় পেলে? এখানে একটা সমস্যা রয়েছে রাজন। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম থেকেই আপনার অনীহা। সিংহলের উত্তরাধিকারী দেওয়ার লক্ষ্যেও আপনি দ্বিতীয় বিবাহ করতে চাননি। তারপর রাজকুমারীর সাথে দাবা খেলায় পরাজিত, শপথ গ্রহণ, এই পুরো ব্যাপারটাই সকলে জানে। অথচ সিংহলকে যুদ্ধর হাত থেকে রক্ষা করার জন্য নিজের ইচ্ছে অনিচ্ছাকে মর্যাদা না দিয়ে রাজকুমার এই বিবাহে সম্মত হয়েছেন। স্বাভাবিকভাবেই আপনার তুলনায় গোটা সিংহল জুড়ে রাজকুমার অনেক গুণ বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।
আপনি অদ্ভুত কথা বলছেন রাজপুরোহিত মশাই। মহানামা কি আমার প্রতিদ্বন্দ্বী? মহানামা হলো আমার ভাই। ও এই বিবাহের সম্মতি দিয়ে প্রমাণ করে দিয়েছে ওর শরীরে রাজ রক্ত বইছে। আমার ভাবতেও ভালো লাগছে ও নিজের দেশকে এতটা ভালোবাসে, ঠিক আমার মতো। ওর এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। তোমার এত খুশি, এত আনন্দ কিছুদিন পরে থাকবে তো যশোধরা? তুমি কি বলছো রাজৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাহলে আমি তোমায় বুঝিয়ে দিই। আচ্ছা আমায় বলো, উপতিষ্যর জন্য বিবাহ প্রস্তাব আনা হয়েছিল কেন? পুত্র, উত্তরাধিকারীর জন্য। একদম ঠিক। এই তো, কত বুদ্ধি আছে তোমার। আচ্ছা এবার বলো, মহানামা যদি এই বিবাহ করে তাহলে উপতিষ্যর উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার কোনো সমাধান হচ্ছে কি? না মানে, হ্যাঁ, সেটাই তো বলছি তোমাকে। উপতিষ্যর তো দরকার একটা পুত্র সন্তান, তাই না? তাহলে কি হবে? তোমার তো একটাই পুত্র সন্তান যশোধরা। কি সুন্দর ছোট্ট ফুটফুটে একটা ছেলে। জয়দ্রথ তো ওকেই দিয়ে দিতে চেয়েছিল উপতিষ্যকে। তোমার মনে আছে আশা করি? হ্যাঁ। আবারও যদি না না না, আপনি ভুল করছেন। প্রধানমন্ত্রী মশাইও এই একই কথা বলছিলেন, কিন্তু আমি তা মানি না। কিন্তু রাজন, সমগ্র সিংহলবাসী কিন্তু একই কথা ভাবছে। মহানামা নিজের দেশকে ভালোবেসেই মহৎ কার্য করতে চলেছে, কিন্তু এই সমস্ত বিষয়টিকে একটি রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। আমার খুব খারাপ লাগছে। আমার নিজেরও ভাবতে খুব খারাপ লাগছে যশোধরা। তোমার পুত্র তোমার কত আদরের। যে কোনো সন্তানই তার মায়ের কাছে কতটা আদরের একজন নারী হিসেবে আমি তা বুঝি। একবার ভেবে দেখো, উপতিষ্য যদি তোমার সন্তানকে দত্তক নিয়ে নেয় তাহলে কি হবে? তোমার সন্তানের উপর তোমার আর কোনো অধিকারই থাকবে না। সে জানতেও পারবে না তার আসল বাবা মাকে। না রাজৌদি, না, এ আমি করতে পারবো না। এ আমি কিছুতেই সহ্য করবো না। সহ্য তো তোমাকে করতেই হবে যশোধরা। জয়দ্রথ উপতিষ্য আর ঐশিকাকে এতটাই ভালোবাসে যে ও এতটুকু চিন্তাও করবে না তোমার সন্তানকে তাদের হাতে তুলে দিতে। সুতরাং মানসিকভাবে তুমি প্রস্তুত হও, তোমার সন্তানকে তোমায় দিয়ে দিতেই হবে। ঐশিকা নিয়ে আসছে আমার হাতে তৈরি মনোহরণী ক্ষীর। তোমার কেমন লাগলো বলবে। মনোহরিণী ক্ষীর? হ্যাঁ, এই ক্ষীর তো খেতে ভালো লাগবেই রাজিমা। এই যে আপনার হাতের তৈরি। কি বলছে দেখো, আমি তৈরি করেছি বলেই ভালো। কুমার, এই ক্ষীর কিন্তু বিবাহের আগে রাজপুরুষদের খাওয়ানো সিংহল রাজপরিবারের একটা বিশেষ আচার। এই ক্ষীর খেতে তোমার যতটা ভালো লাগবে, অর্থাৎ এই ক্ষীর তোমার যতটা মন হরণ করবে, ঠিক ততটাই কিন্তু তোমার স্ত্রী মনোহারিণী হয়ে উঠবে। কি বলছো বলো তো রানী? সত্যি? এটা তুমি কি বলছো ঐশিকা? কদম্ব রাজকন্যা এমনিতেই মহানামার মনোহরণ করবে, বুঝেছো? সে রূপে গুণে অদ্বিতীয়া। তাই নাকি? হ্যাঁ, আর আমি শুনেছি তার গায়ের রং গলানো সোনাকে হার মানায়। ও মা, দেখো দেখো মুখটা, দেখি 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 দেখি। মহানামার সঙ্গে ঐশিকা আর রাজিমার
এত কি প্রয়োজন? খাইয়ে দাও ঐশিকা। এ তো শুধু সিংহলের রাজপরিবারের বিবাহের আচার নয়, কৃতজ্ঞতা প্রকাশ পায় এই আচারের মাধ্যমে। সত্যি কুমার, তুমি এই বিবাহ করছো বলে আমি মহারাজের একমাত্র স্ত্রী ও সিংহলের পাটরানী হিসেবে মর্যাদা পাচ্ছি। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। কি বলছো বৌরানী তুমি? তুমি নিজের মর্যাদায় এই অধিকার অর্জন করেছো, আমি কিচ্ছু করিনি। কি কেমন হয়েছে বলো? অসাধারণ, সত্যি অসাধারণ। অসাধারণ? রাজিমা, তার মানে কদম্ব রাজকন্যাকেও অসাধারণই লাগবে, তাই না? অসাধারণ তো লাগবেই। এই ক্ষীর তৈরির জন্যে কেশর, বাদাম, এলাচ, পেস্তা সব উপাদানগুলো বিভিন্ন প্রদেশ থেকে সংগ্রহ করে এই ক্ষীর তৈরি হয়েছে। যদিও এই ক্ষীর খাওয়ানোর রেওয়াজ দিদি বা বোনেরই, কিন্তু ত্রিজটা তো। না রাজিমা, বৌরানী তো খাওয়াচ্ছি। আর বৌরানী শুধু আমার কাছে বৌরানী নন, তিনি আমার সব কিছু। বৌরানী তো আছেই, আমার আর কাউকে প্রয়োজন নেই। এই ভাইকে এত বছর ধরে এত ভালোবাসলাম, তার আজ এই প্রতিদান, এই দিন দেখার জন্যই বোধহয় আমি না, আমি কিছুতেই সহ্য করব না। রাজবতী জানতে পারলে কষ্ট পাবেন। এভাবে কারো অধিকার নিয়ে নিতে তো চাইনি। ও, তোমরা সকলেই এখানে? ভালোই হলো। রাজিমা, আমি একটু ঐশিকাকে নিয়ে যেতে চাই, কিছু অলংকার দেখানোর প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ রাজবতী, চলুন। আমি আসি রাজিমা। এসো, তোমাকে জল দিই। খেলাটা তাহলে ভালোই জমে উঠেছে, একেবারে এই মনোহরণী ক্ষীরের মতো। যে চালটা আমি ছেড়েছি তা দেখছি ক্রমশ ফলপ্রসূ হচ্ছে। ভালো ভালো, খুব ভালো। কি ক্ষণামা, তারা দেখছো? গত বেশ কিছুদিন ধরে আমাদের উপর দিয়ে ঝড় বয়ে গেল, অবশেষে শান্তি বিরাজ করছে। রাজকর্তব্যের দ্বন্দ্ব যে কি কঠিন। রাজকর্তব্যের দ্বন্দ্ব কি বাবা? তুমি তো ছোট, কিন্তু তুমি এই রাজ্যের রাজকুমারী, তাই তোমার সব জেনে রাখা উচিত। আমি যেমন তোমার বাবা, ঠিক তেমনই এই রাজ্যের রাজা। আমার তোমার প্রতি যেমন কিছু দায়িত্ব কর্তব্য আছে, তেমন আমার প্রজাদের প্রতিও আছে। আর এই দুই কর্তব্য যখন একে অপরের সাথে সংঘাত খায়, তখনই সমস্যা ভারী কঠিন হয়ে ওঠে। কেন বাবা, কঠিন কেন হয়? হয় মা, হয়। এই দেখো, আমি যেমন তোমায় কথা দিয়েছিলাম, আর সে কথা রাখতে গিয়ে আমি সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু দেখো, আমি কিন্তু আমার প্রতিজ্ঞা ভঙ্গ করিনি। আর এতে আমায় সাহায্য করেছে আমার ভাই মহানামা। মহানামা তোমাকে এত সাহায্য করছে আমি জানি। তুমি খুব আনন্দে আছো, কারণ উপতিষ্যকে দ্বিতীয় বিবাহ করতে হচ্ছে না। আর এই সমস্ত ঘটনার জন্য তুমি কি নিজেকে বিজয়ী মনে করছো? না ঐশিকা, জয়ী কিন্তু তুমি হওনি, তোমাকে জিতিয়ে দেওয়া হয়েছে। আসলে তুমি পরাজিত। এসব আপনি কি বলছেন রাজবতী? এসব জয় পরাজয় বুঝতে পারছো না? স্বাভাবিক,
স্বামীর দ্বিতীয় বিবাহ না হওয়ার জন্য তুমি যদি আনন্দে বিভোর থাকো, তাহলে এগুলো না বুঝতে পারারই কথা। ঐশিকা, যে মানুষটাকে এর জন্য আত্মত্যাগ করতে হচ্ছে সে কিন্তু তোমার ছোট ভাইয়ের মতো, মহানামা। মহানামা? হ্যাঁ, মহানামা। প্রত্যেকটা মানুষ তার বিবাহ নিয়ে কিছু স্বপ্ন, আশা মনের মধ্যে লুকিয়ে রাখে ঐশিকা, বিশেষ করে সেটা যদি তার প্রথম বিবাহ হয়। মহানামাও তার ব্যতিক্রম নয়। তুমি তো মহানামাকে নিজের ছোট ভাইয়ের মতো ভাবো, এমনকি মহানামাও আমার থেকে তোমাকে অনেক বেশি আপন বলে মনে করে। উপতিশ্বর জীবনে অন্য নারীর প্রবেশ বন্ধ করার জন্য তুমি তোমার ওই ছোট ভাইটার সমস্ত স্বপ্নকে এভাবে মেরে ফেলতে পারলে? তুমি ওর মনের দুঃখের ওপর তোমার সুখের প্রাসাদ গড়ে তুলতে চাও। এখানেই তুমি হেরে গেছো ঐশিকা। রাজদীপ, আমি কি বলবে তুমি? হয়তো কিছুদিন পর কদম্ব রাজকন্যার সঙ্গে মহানামার বিবাহ হয়ে যাবে। মহানামা তার মনের দুঃখ চেপে রেখে হয়তো সংসারও করবে। যে সংসার নিয়ে সে অনেক রঙিন স্বপ্ন দেখেছিল, সেই সংসার সে শুরুই করবে আপোষের মধ্যে দিয়ে। তখন পারবে তো ঐশিকা? তাকে সেই স্বপ্নের দিনগুলো তুমি এনে দিতে পারবে তো? খনামা, আমাদের স্বপ্নের দিনগুলো আবার ফিরে এলো। তুমি, আমি, তোমার মা, আমরা সবাই আবার আনন্দে দিন কাটাবো। দেখো, আমাকে তোমার মার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আকাশে আগুন কেন? এর মানে কি? কোনো বিপদ আসবে না তো? আমার খুব ভয় করছে। অনেক দিন পর আমি আমার বাবাকে এত খুশি দেখছি। আমার ভাইটা বাবাকে কিছুতেই বুঝতে দেব না। সারা জীবন মহানামা তার মনের কষ্টটা মনের মধ্যেই চেপে রাখবে। তুমি তো নিজেকে তার দিদি হিসেবে দাবি করো, তাই না? তুমি এত বড় কথাটা বুঝতে পারলে না ঐশিকা? নাকি বুঝেও বুঝতে চাইলে না? আসলে তুমি খুব স্বার্থপর। তুমি নিজের সুখের জন্য যা খুশি তাই করতে পারো। বড় মাছ যেমন পেট ভরানোর জন্য ছোট মাছকে গিলে খায়, তুমি ঠিক তেমনই। রাজতী, সারা জীবন আনন্দ উপভোগ করো, আর দেখো ছোট ভাইটার সারা জীবনের আনন্দ কিভাবে তোমার চোখের সামনে শুকিয়ে যায়।